আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। 1960-এর দশকের শেষ ভাগে পৃথিবীর ভূরাজনীতি এমন এক উত্তাল বাঁকে দাঁড়িয়েছিল যেখানে প্রযুক্তি হয়ে উঠেছিল ক্ষমতার প্রকৃত মানদণ্ড। পারমাণবিক বোমা তখন আর শুধু ধ্বংসের প্রতীক নয়, বরং প্রতিপক্ষকে ভয় দেখিয়ে কূটনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ তখন চূড়া, এবং সেই লড়াইয়ের নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ময়দান ছিল আকাশ ও মহাকাশ। কে কার চেয়ে বেশি জানে, কে কার ঘাঁটির ভেতরের খবর রাখতে পারে, এই প্রতিযোগিতাই ঠিক করে দিচ্ছিল ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার রূপরেখা। এই প্রেক্ষাপটেই জন্ম নেয় D-21, এমন এক প্রযুক্তি যা শুধু একটি ড্রোন নয়, বরং গোটা যুগের মানসিকতা ও কৌশলগত চিন্তার প্রতিচ্ছবি। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র দ্রুত বুঝে যায় ভবিষ্যতে যুদ্ধ কেবল ট্যাঙ্ক আর সৈন্য দিয়ে জেতা যাবে না, তথ্যই হবে আসল অস্ত্র। শত্রুর ক্ষেপণাস্ত্র কোথায়, পারমাণবিক স্থাপনা কতদূর এগিয়েছে, কোন ঘাঁটি কতটা সক্রিয়, এই তথ্য ছাড়া আধুনিক সামরিক পরিকল্পনা অন্ধকারে তীর ছোড়ার মতো। প্রথম দিকে এই কাজের জন্য ব্যবহৃত হয়েছিল U-2 গোয়েন্দা বিমান, কিন্তু 1960 সালে সোভিয়েত আকাশে U-2 ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র বুঝে যায় মানুষ চালিত বিমান দিয়ে গভীরে ঢুকে নজরদারি করা আর নিরাপদ নয়। এরপর SR-71 ব্ল্যাকবার্ড আসে, যা ছিল দ্রুততম ও উচ্চতম উচ্চতায় উঠতে সক্ষম বিমান। কিন্তু সোভিয়েত ও চীনের এয়ার ডিফেন্স সিস্টেম যত শক্তিশালী হচ্ছিল ততই ঝুঁকি বাড়ছিল। এই জায়গায় জন্ম নেয় পাইলটবিহীন সুপারসনিক, প্রায় অদৃশ্য এক যানের ধারণা, যেটি ধরা পড়লেও মানুষের প্রাণহানির প্রশ্ন থাকবে না। লকহিডের স্ক্যাং ওয়ার্কস তখন এমন এক গবেষণাগার যেখানে নিয়ম ভাঙাই ছিল নিয়ম। ক্ল্যারেন্স কেলি জনসনের নেতৃত্বে স্ক্যাং ওয়ার্কস আগেই প্রমাণ করেছিল তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। U-2 আর SR-71 ছিল তারই উদাহরণ। D-21 ছিল সেই ধারারই চূড়ান্ত প্রকাশ। এটিকে শুরুতে তৈরি করা হয়েছিল A-12 বা M-21 নামের এক বিশেষ সংস্করণের ব্ল্যাকবার্ড থেকে লঞ্চ করার জন্য। ধারণাটা ছিল অত্যন্ত দুঃসাহসিক, মাদারশিপ বিমানের পিঠে বসে থাকা এক পাইলটবিহীন ড্রোন, যেটা মাঝ আকাশে বিচ্ছিন্ন হয়ে ম্যাক 3 গতিতে শত্রু ভূখণ্ডে ঢুকে পড়বে। এর নকশা এতটাই ভবিষ্যৎধর্মী ছিল যে অনেকেই তখন একে ফ্লাইং উইং ধারণার চূড়ান্ত রূপ বলে মনে করতেন। D-21 এর সবচেয়ে বড় শক্তি ছিল এর গতি ও উচ্চতা। ম্যাক 3 মানে শব্দের গতি 3 গুণ, যা সেই সময়ের যে কোনো যুদ্ধবিমানের নাগালের বাইরে। এর ইঞ্জিন ছিল র্যামজেট, যা কাজ করত উচ্চ গতিতে, অর্থাৎ একবার গতি পেলে এটি আরও কার্যকর হতো। এতে ব্যবহৃত উপকরণ ছিল বিশেষ তাপ প্রতিরোধী ধাতু, কারণ এত উচ্চ গতিতে বায়ুর ঘর্ষণে তাপমাত্রা কয়েকশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত। সেই সঙ্গে এর গঠন এমনভাবে করা হয়েছিল যাতে রাডারের প্রতিফলন কম হয়। যদিও তখনকার স্টেলথ আজকের মতো উন্নত ছিল না, তবুও এটি ছিল সময়ের তুলনায় অনেক এগিয়ে। মিশন ট্যাগবোট ছিল D-21 এর সবচেয়ে গোপন ও উচ্চাকাঙ্ক্ষী অপারেশন। এর লক্ষ্য ছিল মূলত চীন। 1960-এর দশকে চীন দ্রুত পারমাণবিক শক্তিতে পরিণত হচ্ছিল, কিন্তু তাদের প্রকৃত অগ্রগতি সম্পর্কে পশ্চিমা বিশ্বের কাছে নির্ভুল তথ্য ছিল না। স্যাটেলাইট তখনও শিশু অবস্থায়, রেজুলেশন সীমিত, আর পুনরায় একই জায়গায় ছবি পেতে সময় লাগত। D-21 সেই শূন্যতা পূরণ করার জন্যই তৈরি। পরিকল্পনা অনুযায়ী ড্রোনটি চীনের ভেতরে ঢুকে নির্দিষ্ট রুটে উড়ে ছবি তুলবে, তারপর নির্ধারিত জায়গায় এসে ক্যামেরা ক্যাপসুল আলাদা হয়ে প্যারাশুটে নেমে পড়বে। মূলত যানটি হয়তো ধ্বংস হবে বা জ্বালানি ফুরিয়ে যাবে, কিন্তু তথ্য ফিরে আসলেই মিশন সফল। কাগজে কলমে এই পরিকল্পনা ছিল নিখুঁত, কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি নির্মম। প্রথম দিকে M-21 থেকে D-21 লঞ্চ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে মাদারশিপ বিমান ভেঙে পড়ে এবং 2 জন ক্রু প্রাণ হারান। এই ঘটনার পর সিদ্ধান্ত হয় আর ঝুঁকি নেওয়া যাবে না। D-21কে এরপর B-52 বোমারু বিমানের নিচে ঝুলিয়ে লঞ্চ করার ব্যবস্থা করা হয়। এতে কিছুটা নিরাপত্তা বাড়লেও প্রযুক্তিগত জটিলতা থেকেই যায়।
সবচেয়ে আলোচিত মিশনটি ছিল সেই অভিযান যার পর D-21 ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোপন প্রকল্পগুলোর একটিতে পরিণত হয়। ড্রোনটি সফলভাবে চীনের আকাশে ঢুকে নির্ধারিত কাজ সম্পন্ন করেছিল এমনটাই তখন ধারণা করা হয়, কিন্তু ফিরে আসার পথে ক্যামেরা ক্যাপসুল আর উদ্ধার করা যায়নি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর পেন্টাগনের নথিতে এক লাইনের মন্তব্য যোগ হয়, ভেহিকল লস্ট। এই একটি বাক্যের আড়ালে লুকিয়েছিল কয়েকশো মিলিয়ন ডলারের বিনিয়োগ, অসংখ্য প্রকৌশলী শ্রম আর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অহংকার। যুক্তরাষ্ট্র তখন ধরে নিয়েছিল হয়তো ড্রোনটি ভূপাতিত হয়েছে অথবা সাগরে পড়ে গেছে, কিন্তু আসল গল্প তখনও অজানা। 1974 সালে চীনের ইউনান প্রদেশে যখন কৃষকেরা পাহাড়ি এলাকায় এক অদ্ভুত ধ্বংসাবশেষ খুঁজে পায়, তখন সেটি শুধু ধাতব টুকরা নয়, একটি যুগান্তকারী প্রযুক্তির চাবিকাঠি ছিল। কালো রঙের ত্রিভুজ আকৃতির অচেনা নকশার সেই বস্তু দেখে চীনা সামরিক ও বৈজ্ঞানিক মহল দ্রুত বুঝে যায় এটি কোনো সাধারণ বিমান নয়। বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া যায় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের D-21। এই মুহূর্তটাই ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। যুক্তরাষ্ট্র ভেবেছিল তাদের সবচেয়ে গোপন প্রযুক্তি চিরতরে হারিয়ে গেছে, কিন্তু তারা কল্পনাও করেনি সেই প্রযুক্তি শত্রুর হাতে প্রায় অক্ষত অবস্থায় পৌঁছে যাবে। চীন তখনও অনেক ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে পিছিয়ে ছিল, কিন্তু তারা জানতো কিভাবে অন্যের সাফল্য থেকে শিখতে হয়। D-21 এর ধ্বংসাবশেষ তাদের সামনে খুলে দিল এমন এক জানালা যেখান দিয়ে তারা ভবিষ্যতের আকাশ যুদ্ধের ধারণা দেখতে পেল। চীনের জন্য এই আবিষ্কার শুধু একটি ড্রোন নয়, বরং একটি পূর্ণাঙ্গ গবেষণাগার। এর মাধ্যমে তারা র্যামজেট ইঞ্জিনের বাস্তব প্রয়োগ, উচ্চ তাপমাত্রায় টিকে থাকার মতো উপকরণ এবং রাডার প্রতিফলন কমানোর নকশা সম্পর্কে সরাসরি ধারণা পেল। যদিও তারা সঙ্গে সঙ্গে সবকিছু নকল করতে পারেনি, তবুও এই ধ্বংসাবশেষ তাদের গবেষণাকে কয়েক বছর যদি না দশক এগিয়ে দেয়। পরবর্তী সময়ে চীনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যে দ্রুত অগ্রগতি দেখা যায়, তার পেছনে এই অভিজ্ঞতার প্রভাব অস্বীকার করা যায় না। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে D-21 প্রোগ্রাম নিয়ে হতাশা বাড়ছিল। একের পর এক ব্যর্থতা, দুর্ঘটনা আর সর্বশেষ প্রযুক্তি শত্রুর হাতে পড়ার শঙ্কা, সব মিলিয়ে এই প্রকল্প আর রাজনৈতিক ও সামরিক সমর্থন ধরে রাখতে পারেনি। প্রায় $440 মিলিয়ন ব্যয়ের পর অবশেষে D-21 প্রোগ্রাম বাতিল করা হয়। অনেকের কাছে এটি ছিল ব্যর্থতার প্রতীক, কিন্তু ইতিহাসকে গভীরভাবে দেখলে বোঝা যায় D-21 আসলে ব্যর্থ হয়নি, বরং সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল বলেই তার মূল্য দিতে হয়েছে। D-21-এর সবচেয়ে বড় অবদান ছিল ধারণাগত। এটি প্রমাণ করেছিল পাইলটবিহীন যান দিয়ে শত্রু ভূখণ্ডে গভীর নজরদারি সম্ভব। আজকের বিশ্বের ড্রোন যুদ্ধ, দীর্ঘপাল্লার নজরদারি, ইউএভি, এমনকি হাইপারসনিক গ্লাইড ভেহিকলের ধারণার শেকড় খুঁজলে D-21-এর ছায়া পাওয়া যায়। সেই সময় প্রযুক্তি, কম্পিউটিং, সেন্সর সবকিছুই ছিল সীমিত। তবুও স্ক্যাঙ্ক ওয়ার্কস যে স্বপ্ন দেখেছিল, আজ তা বাস্তবে রূপ নিচ্ছে। এই ঘটনাটি আরেকটি বড় শিক্ষা দেয়, গোপন প্রযুক্তি যতই উন্নত হোক, তা হারালে ক্ষতির পরিমাণ কল্পনাতীত হতে পারে। যুক্তরাষ্ট্র এক সময় সোভিয়েত প্রযুক্তি থেকে শিখেছিল, তেমনি এবার চীন শিখল যুক্তরাষ্ট্রের কাছ থেকে। প্রযুক্তির এই নীরব আদান প্রদানই আসলে বিশ্বশক্তির ভারসাম্য বদলে দেয়। D-21 যে অস্ত্র হিসেবে তৈরি হয়েছিল শত্রুর উপর নজর রাখতে, শেষ পর্যন্ত সেটাই শত্রুকে দেখিয়ে দিল তার ভবিষ্যতের পথ। আর যখন আমরা চীনের উন্নত ড্রোন, স্টেলথ ফাইটার, হাইপারসনিক অস্ত্রের কথা শুনি, তখন অনেকেই অবাক হন। চীন এত দ্রুত এগিয়ে গেল কিভাবে? এর উত্তর শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জনবলের মধ্যে সীমাবদ্ধ নয়। ইতিহাসের পাতায় ছড়িয়ে থাকা এমন ঘটনাগুলোই দেখায় যে কিভাবে এক একটি প্রযুক্তিগত দুর্ঘটনা একটি দেশের ভাগ্য বদলে দিতে পারে। D-21 সেই অর্থে শুধু একটি ড্রোন নয়, বরং প্রযুক্তি চুরি, অনুকরণ আর অভিযোজনের এক জীবন্ত দলিল। শেষ পর্যন্ত বলা যায় D-21 ছিল একটি ব্যর্থ মিশনের সফল উত্তরাধিকার। এটি যুক্তরাষ্ট্রকে শিখিয়েছে গোপন প্রযুক্তি ব্যবস্থাপনার কঠিন বাস্তবতা, আর চীনকে দিয়েছে ভবিষ্যতের দিশা। স্নায়ুযুদ্ধের সেই অন্ধকার আকাশে উড়ে যাওয়া কালো বর্ষা আজও এই ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে।
একটি স্মরণ করিয়ে দেয়া বার্তা হিসেবে যে যুদ্ধে শুধু জয় পরাজয় নয়, জ্ঞান আর সময়ই শেষ কথা বলে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।